ওবায়দুল কাদের উনি বাংলাদেশেই ছিলেন প্রায় 90 দিন। ছিলেন কোথায়? গত একদিন আগে আপনারা দেখেছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে যে ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন এবং এরপরে উনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। কথা হচ্ছে মিডিয়া কি জানে না বা সরকার কি জানে না যে সরকারকে নির্দেশনা দিয়েছে আদালত যে বের করতে উনি এতদিন কোথায় ছিলেন। আসলে জানে, সবই সরকার জানে, কিন্তু সরকার এম্বারাসড জানাতে সবাইকে। সরকার এম্বারাসড। যাই হোক, যে সূত্র থেকে আমি জেনেছি সূত্রটা অত্যন্ত রিলায়েবল। সূত্রটা বলা যাবে না অবভিয়াসলি। সূত্রটা আমি লেটস পুট ইট দিস ওয়ে, আওয়ামী লীগের ভেতর থেকেও জেনেছি, বিএনপির ভেতর থেকেও জেনেছি। মোটামুটি রিলায়েবল সোর্স, বেশ রিলায়েবল সোর্স। আজও কাল হোক সত্য বেরিয়ে আসবে আশা করি, এবং আপনারাও দেখবেন। তবে তথ্যটা ভুল হলে আমি খুব অবাক হব। তথ্যটা ভুল হলে আমি খুবই অবাক হব। ওবায়দুল কাদের বলেছিলেন পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। মজার ব্যাপারটা হচ্ছে ওবায়দুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো বলেননি। তো উনি ছিলেন কোথায়? উনি ছিলেন বিএনপির এক নেতার বাসায় সিলেটে, এবং কাজীর বাজার এলাকায় বিএনপির এক সময়ের সিলেট 1 আসনে এমপি নির্বাচনে অংশ নেন ডক্টর মবিনের সাথে উনি লড়াই করেছিলেন। যাই হোক, সেই নেতাকে খন্দকার মুক্তাদির, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মুক্তাদিদের বাসায় উনি ছিলেন। খন্দকার মুক্তাদির একটি বাগান বাড়িও আছে। সেই বাগান বাড়িতে উনি খুব আরামে আয়েশেই ছিলেন, তাই ওনাকে কেউ খুঁজে পায়নি। তারপর উনি কান্দিরপাড় এলাকা হয়ে, আসাম হয়ে উনি ওদিক দিয়ে ভারত চলে গেছেন। বুঝলেন কেন এই জিনিসটি এখনো সরকার বলছে না উনি কোথায় ছিলেন? সরকার জানে, বলছেন নিশ্চিত উনি বাংলাদেশে ছিলেন 90 দিন, কিন্তু বলছে না কেন? বলছে না এই জন্য যে বিএনপি এম্বারাসড। বিএনপি এম্বারাসড আপনাদেরকে তথ্য দিতে। মিডিয়া যারা জানে তারা এম্বারাসড। যাই বললাম, আপনারা তথ্য সূত্র খোঁজেন। 15 দিনের সময় দিয়েছে সরকার, 1-2 দিন চলে গেছে। আমি আপনাদেরকে আগেই বলে দিলাম, আমার কাছে যে তথ্য আছে, খন্দকার মুক্তাদিরের বাসায় ছিলেন, যিনি বিএনপির নেতা, এমপি নির্বাচন করেছিলেন 2014-তে। এখন কেন খন্দকার মুক্তাদির ওনাকে থাকতে দিয়েছিলেন? কারণ খন্দকার মুক্তাদির উনি গ্রেফতার হয়েছিলেন মিছিল থেকে, এবং সেই সময় ওবায়দুল কাদের সাহেব ওনাকে ছেড়ে দিয়েছিলেন। ওই ঋণ শোধ করলেন খন্দকার মুক্তাদির। উপদেষ্টা হাসান আরিফ স্যার মারা গেছেন। আইনজীবী হিসেবে উনি আমার সিনিয়র, সেই ক্ষেত্রে ওনার প্রতি একটা শ্রদ্ধা তো থাকবেই। এবং বর্তমান ইউনূস সরকারের আমি তীব্র সমালোচনা করছি, তার অর্থ এই নয় যে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে আমি কথা বলবো না। আবার অ্যাট দ্য সেম টাইম আমার শত্রু যদি ন্যায় করে বা অন্যায়ের ভিকটিম হয়, আমি তার পাশে থাকবো। বর্তমান ইউনূস সরকার বিভিন্নভাবে বিফল হচ্ছে আমার হিসেবে, বিভিন্নভাবে। জাতীয় স্বার্থে এনাদের অনেকের ক্রিটিসাইজ করি, কিন্তু এর ভিতরে হাসান আরিফ স্যারকে আমি দেখেছি উনি অন্যায়ের ভিকটিম হচ্ছিলেন। সেটা হচ্ছে তার পুত্রবধূ বা এক্স পুত্রবধূর কারণে। তার এক্স পুত্রবধূ যে একজন মেন্টাল পেশেন্ট, এটা আমার বুঝতে মোটেই বাকি ছিল না। হাসান আরিফ স্যার কনস্ট্যান্টলি অনলাইনে তার এক্স ডটার ইন ল দ্বারা হ্যারাস্ট হচ্ছিলেন, কারণ তার এক্স ডটার ইন ল বাচ্চার কাস্টডি সহ বিভিন্ন ইস্যুতে তার ছেলেকে এবং তাকে হ্যারাস করছিল, জঘন্য নোংরা কথাবার্তা বলে। এবং তার যে মেন্টাল প্রবলেম ছিল এবং তার পুত্রবধূ যে মেন্টাল প্রবলেম আছে, এটার ব্যাপারে আমি আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম যে হাসান আরিফ স্যারের এমন কোনো কিছু আমি দেখিনি যাতে মনে হয়েছে যে উনি একজন দুশ্চরিত্র মানুষ এবং উনি
তার পুত্রবধূকে নানানভাবে সেক্সুয়ালি এবং বিভিন্নভাবে হ্যারাস করেছেন, এরকম কোনো প্রমাণ দিতে পারেনি। এবং তার এক্স ডটার ইন ল সময় নিয়ে তাকে ভিডিও করে বিভিন্নভাবে তাকে হ্যারাস করছিল, বিভিন্ন এভিডেন্স সে তৈরি করছিল, এটা বোঝা যাচ্ছিল। অনলাইন অনেকের জন্য একটি হাতিয়ার অন্যদেরকে হ্যারাস করার জন্য। আমি আমার লাইফে আমাকে হ্যারাস করেনি বা আমাকে ইনসাল্ট করেনি, আমি কিন্তু পাল্টা তাকে ব্যক্তিগত কারণে আক্রমণ করেছি, আমার জীবনে এটা ঘটেনি। এখন আমাকে কেউ ব্যক্তিগত আক্রমণ করলো, এর উত্তর দিই না। যদি কাউকে সমালোচনা করে থাকি সেটা আমার জাতীয় স্বার্থে, রাজনীতির স্বার্থে, তার ব্যক্তিগত আক্রোশ তার উপর ঝাড়ি না। অনলাইন অনেকের ব্যক্তিগত আক্রোশের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। হাসান আরিফ স্যারের যেই ক্ষমতা ছিল তাতে করে উনি অনেক কঠোর হতে পারতেন, কিন্তু উনি ওনার এক্স পুত্রবধূর বিভিন্ন বিষয়গুলো উনি নিয়ে কোনো কথা বলেননি। এটা হচ্ছে ভদ্র লোকদের কাজ, উনি তাই করেছেন। এখন যদি প্রমাণিত হয় যে উনি এই বয়সে ওনার এই এক্স পুত্রবধূ দ্বারা যেভাবে হ্যারাস ছিলেন তার কারণেই ওনার হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে এক্স পুত্রবধূকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে তাকে পাগলাগারদে ভর্তি করা উচিত, অথবা যদি সে পাগলনি না হয়ে থাকে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিকিউশন করা উচিত 100%। তবে এর সাথে সাথে আরেকটা কথা বলি, ডক্টর ইউনূস কিন্তু হাসান আরিফ স্যারেরই সমসাময়িক, আরো 1-2 বছরের বড়ই হবেন। তবে ডক্টর ইউনূস উনি যেভাবে প্রেশার নিচ্ছেন, যে কারণে ওনার পক্ষে আপনি থাকেন বা বিপক্ষে থাকেন, উনি যদি মারা যান তখন দেশের কি হবে? কন্টিনজেন্সি প্ল্যান কি? সংবিধানের তো 12টা বেজেছে, দেশের পুরো অ্যাডমিনিস্ট্রেশন কলাপসের পর্যায়ে, জাতি তৈরি হন। আমার যেমন মনের ভিতরে একটি শান্তি আছে এখন যে হাসান আরিফ স্যারের পক্ষে কেউ কথা বলেনি, আমি বলেছিলাম, এই স্যাটিসফ্যাকশনটা আমার আছে। উনি যদি মৃত্যুর আগে আমার ভিডিও দেখে থাকেন কিছুটা হলেও শান্তি পেয়েছিলেন। আমি এখন জাতিকে বলবো, আপনারা তৈরি হন। ডক্টর ইউনূস 3-4 বছর বাঁচবেন বলে আমার মনে হয় না, বয়স তো অনেক, তবে আল্লাহ জানেন। কিন্তু জাতির প্রস্তুত হওয়া উচিত। একটি জাতি তো ইমোশনে চলতে পারে না। ডক্টর ইউনূস মারা গেলে দায়িত্ব কে নেবেন? আপনারা কি অ্যাকসেপ্ট করবেন আসিফ নজরুলকে? করবেন? কে হবে জাতির লিডার? কন্টিনজেন্সি প্ল্যান করা উচিত রে ভাই। মাথার উপর ইট পড়লে মাথার চিকিৎসা না করে বরঞ্চ মাথা যাতে ইট না পড়ে আগে থেকে সাবধানতা অবলম্বন করুন।